আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ১৯ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে কঠোর অবস্থানে মাউসি। চীন বাদে বাংলাদেশ সহ বাকি সব দেশের উপর নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ ডক্টর ইউনূসের। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠালো ভারত। রফতানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। আগামী বছরের মধ্যে চট্টগ্রামে শেষ হবে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ। 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। এবং ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে অবৈধ মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিভিন্ন প্রজাতির 23টি বন্যপ্রাণী জব্দ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছেন 19,28,281 জন শিক্ষার্থী। 9 সাধারণ শিক্ষা বোর্ডে আজ নেওয়া হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা শেষ হবে আগামী 13 মে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। প্রশ্ন ফাঁস, নকল বা অসৎ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। দর্শক, রাজধানীর এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখছেন সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? খুব সুন্দর। আমরা যখন থেকেই এখানে এসেছি প্রায় 8:30টার পর আমরা দেখেছি কেন্দ্রগুলোতে ঘুরে। এখানে কয়েকটা কেন্দ্র রয়েছে পাশাপাশি মতিঝিল এলাকা। আপনি জানেন যে এখানে অনেকগুলো স্কুল রয়েছে। আমরা দেখেছি যে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সেই সন্তুষ্টির চিত্রটা, এবং আমরা দেখেছি যে পরীক্ষার হলে প্রবেশের আগে বা স্কুলে বা কেন্দ্রগুলোতে প্রবেশের আগে শৃঙ্খলার বিষয়টা আমরা দেখেছি যে ভিতরে শুধুমাত্রই যেটা বলেছেন যে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা কেউ প্রবেশ করতে পারেননি, এবং সেই স্বস্তির জায়গাটা আমরা দেখেছি। পরীক্ষা শুরু হয়েছে। আপনি জানেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে এসএসসি অন্যতম। সাধারণ ভাবে যারা বিভিন্ন রকমের স্বপ্ন নিয়ে বড় হয় বা অভিভাবকরা যে নানামুখী স্বপ্নর কথা বলে একটা সন্তান বড় হওয়ার জন্যে, যে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর এটি একটি। এবং সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও অনেক অভিভাবক, পরীক্ষা শুরু হয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গার্ডিয়ান অপেক্ষা করছেন, ঠিক গেটের সামনেই অনেকে অপেক্ষা করছেন। তারা সবাই দোয়া করছেন সন্তানদের জন্য। এটা বোধহয় একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় পাওয়া, যে তার সন্তান বা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং তার মা এবং অভিভাবকরা বাইরে তাদের জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টা এবার যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক সময় আমরা পরীক্ষায় নানা রকম পরীক্ষার আগ মুহূর্তে নানা রকম প্রশ্নভাস সহ নানা রকম কথা শোনা যায় যেগুলো খারাপ সংবাদ। সেই খারাপ সংবাদগুলো কিন্তু এবারে এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্টত সেরকমভাবে তেমন একটা পাওয়া যায়নি, এবং সেই জায়গায় বলা যায় যে সেটাও একটা বড় রকমের স্বস্তির কথা। সাধারণ যারা অভিভাবকরা রয়েছেন তারা আছেন, এবং ভিতরে আমরা দেখেছি পরীক্ষার হলের চিত্রটা, সেখানেও স্বস্তি নিয়েই সবাই পরীক্ষার হলে বসেছেন। আমরা শিক্ষকদেরকেও দেখেছি, তারাও গাইড করেছেন ঠিক কিভাবে করবেন। এবং আপনি জানেন যে এবার বেশ কিছু নির্দেশনা দেওয়া ছিল আগে থেকেই, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও ছিল, এবং একই সঙ্গে আপনার এখানে যে পরীক্ষার যে ব্যবস্থাপনা সেখানেও কিছু আমরা চিত্র দেখেছি, সেখানেও কিছু নির্দেশনা ছিল। সব কিছু মিলিয়ে এই যে শিক্ষক
অভিভাবক এবং এই যে পরীক্ষার যে ব্যবস্থাপনা সেটা নিয়ে এই স্বস্তি থেকে গেল এবং দেখা যায় যে শেষ পর্যন্ত পরীক্ষা শুরু হলো আজকে মাত্র। এখন পরীক্ষাটা কেমন হয় এবং পরবর্তীতে এই পরীক্ষার যে শেষ পর্যন্ত কতটা ভালোভাবে শেষ করে সেটাও একটা দেখার বিষয়। তবে অভিভাবকদের কাছে যে স্বস্তির বিষয়টা আমরা দেখেছি সেটা নিশ্চয়ই আপনার কাছে ভালোই মনে হবে এবং আমরা মনে করি যে এখানে যা হচ্ছে অর্থাৎ যেভাবে করে পরীক্ষা দিচ্ছেন এবং যেভাবে করে সবাই প্রত্যাশার কথা বলছেন যে পরীক্ষায় ভালোভাবে অংশ নিয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা ভালো ফল করে আগামীতে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। তোহা। জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। চীন বাদে বাংলাদেশ সহ বাকি যেসব দেশের উপর নতুন শুল্ক আরোপ করা হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল তিনি এই ঘোষণা দেন। তবে অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% উন্নীত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের উপর গত সপ্তাহে নতুন করে 37% শুল্ক আরোপ করেছিলেন তিনি। এদিকে বাংলাদেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর সাময়িক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। এতে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ জানিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এই চিঠির আলোকে ট্রান্সশিপমেন্ট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ হয়ে যায়। এদিকে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় নেপাল ও ভুটানে রফতানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রফতানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে বুধবার দিবাগত রাতে রাজধানীর কাবরান বাজারের টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ে আজ এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে সকলের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারতের অভ্যন্তরে গিয়ে নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বুধবার দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার হিলিতে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ করার কথাও জানান তিনি। আগামী বছরের মধ্যে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করে 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যে আগামী 2 বছরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 1,500 একর জমি শিল্প স্থাপনের উপযোগী করা হবে। এছাড়াও আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার আসার কথাও বলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক সময়ে যে এলাকা 5 থেকে 7 ফুট পানিতে ডুবে থাকত, আজ সেই অঞ্চলে তোড়জোড় চলছে শিল্প কারখানা নির্মাণের। বলছি চট্টগ্রামের মিরসরাইয়ে
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা। মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩৪,০০০ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে ১৫৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ভূমি বরাদ্দ। নান্দনিক এই শিল্পাঞ্চলে ইতোমধ্যে উৎপাদনে গেছে ১৪টি দেশি বিদেশি প্রতিষ্ঠান, নির্মাণাধীন আছে আরও ২৮টি। তবে বিনিয়োগের পূর্বে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন বিনিয়োগকারীরা। Especially both unskilled labor and skilled labor is extremely shortage here in Bangladesh. We look forward to opportunities in the future that might not have been there in the past. And as far as those details, we don't really have them right now. বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে আসতেছে তারা ওয়ান স্টপ সলিউশন চায় যে কোনো একটা জায়গা থেকে। এইখানে আমাদের প্রবলেম ফেস করতে হয়। কর্তৃপক্ষ বলছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই অর্থনৈতিক অঞ্চলে চলছে অগ্রাধিকার ভিত্তিতে কাজ। ৫০০ একর জমির উন্নয়নে আসবে আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার। ১৫০০ একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব এবং তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরের ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে। যেরকম আমরা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে। ইজ অফ ডুইং বিজনেস যেটাকে আমরা বলি, সেটা একসময় যেভাবে জটিলতর ছিল সেটাকে আরও আস্তে আস্তে সহজ করার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক যে সংস্কারের যে অনেকগুলো প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো যদি কিছু বাস্তবায়ন করা যায় তাহলে ব্যবসার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের অন্যতম সমস্যা পানি, যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব। এবং মহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি। তার ফার্স্ট ফেজের কাজ চলছে অলরেডি, আমাদের সেটা প্রজেক্টটা চালু আছে। আমরা আগামী বছর সেটা ফার্স্ট ফেজ শেষ হবে এবং ইতিমধ্যে আমাদের সেকেন্ড ফেজটাও চলমান হবে। সব ঠিকভাবে চললে দ্রুত নানামুখী পণ্য উৎপাদনে মুখর হয়ে উঠবে বিস্তৃত এই অর্থনৈতিক অঞ্চল। আসবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হচ্ছে। এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির 23টি বন্যপ্রাণী জব্দ করেছে। অভিযোগ আছে অবৈধভাবে চিড়িয়াখানাটি গড়ে তুলে বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করছিল একটি চক্র। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 12 বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়। নামে মাত্র মূল্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তৎকালীন কমিশনার মাহবুবুর রহমান দুলাল ইজারা নিয়ে এটি পরিচালনা করছিল। 5ই আগস্টের পর মাহবুবুর রহমান দুলাল আত্মগোপনে চলে গেলে এর দায়িত্ব নেন 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন। অস্বাস্থ্যকর না, আমরা প্রতিদিন সকালে পরিষ্কার করি, খাবার দাবার দিই, দেওয়ার পরে দুপুরে দর্শনার্থীরা দেখতে আসে, যে সময় ওই সময় একটু বন্ধ হয়ে যায়। ব্যক্তি চিড়িয়াখানা তৈরি করতে পারে না, এটা বাংলাদেশের আইন সাপোর্ট করে না, কিন্তু আইনকে ভায়োলেট করে ক্ষমতা বলে এখানে এই চিড়িয়াখানাটি চলছে। ভালুকটার অবস্থা তো খুবই খারাপ, পচা দুর্গন্ধ, এখানে মানে প্রত্যেকটা প্রাণীর শরীরে পচন ধরেছে। এখানে ভালো মানের ট্রিটমেন্ট পায় না, ভালো মানের খাবার পায় না, তাদের এখানে অনেক অবহেলা। সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে থাকা একটি ভালুকের গায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। এই সূত্র ধরে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা একটি অজগর সাপ, 2টি ময়ূর, 5টি হরিণ, 2টি মদন টাক পাখি, একটি কুমির, 2টি ভাল্লুক, একটি সজারু, 5টি বানর সহ বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 6 ধারাতে বলা আছে, ঠিক আছে, মানে লাইসেন্স এবং পারমিট ছাড়া কেউ কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখতে পারবে না, প্রদর্শন করতে পারবে না, পরিবহন করতে পারবে না। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, আইন অমান্য করে ব্যক্তির প্রভাব কাটিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবৈধভাবে চিড়িয়াখানাটি গড়ে তুলেছিল। আমাদের কাছে তথ্য ছিল এখানে অবৈধভাবে বেশ কিছু বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছিল। এটা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর পরিপন্থী। এই পার্কটাতে পরিদর্শন করে দেখি যে এগুলো বেশ কিছু বন্যপ্রাণী আসছে, অযত্নে রাখা হয়েছে এবং আমাদের আইন লঙ্ঘন করে রাখা হয়েছে। জব্দকৃত প্রাণীগুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে এবং কিছু প্রাণীকে 15 দিন কোয়ারেন্টিনে রেখে স্বাভাবিক বন্য পরিবেশে অবমুক্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
খানাখন্দে ভরা খাগড়াছড়ি পানছড়ি সড়ক সংস্কারের আর কোনো লক্ষ্য নেই। বছরের পর বছর ধরে এই সড়ক উন্নয়নের নামে চলছে টালবাহানা, ফলে এখনও ভোগান্তি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে প্রায় ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ বাতিল করা হলেও এখনও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। অনিশ্চয়তায় দুলছে খাগড়াছড়ি পানছড়ি সড়কের ভাগ্য। 25 কিলোমিটার দীর্ঘ সড়কটি খানাখন্দকে ভরা। সড়কের খাগড়াছড়ি অংশের শিব মন্দির, 17 নম্বর মুনিগ্রাম, দেওয়ানপাড়া, চৌধুরীপাড়া, পাইলট ফার্ম, কলাবাগান, পানছড়ি বাজার এলাকায় গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। আমাদের গাড়ি থেকে মাল নিয়ে যাই, ওগুলো অনেক ভেঙে যায়, অনেক নষ্ট হয়ে যায়। আর বিকল্প কোনো রাস্তাও নাই যে আমরা কোনো রাস্তাতে আপ ডাউন করবো। এখনো মেরামত হইতেছে না, গাড়ি চালাইতে অনেক কষ্ট। পানছড়ি রোডটা যদি দ্রুত ঠিক করা যেত আমাদের জন্য সুবিধা। এটা তো মানুষ নিয়ে চলাচলের রাস্তা না, রাস্তা তো অত্যন্ত খারাপ। আমাদের পানছড়ি যেতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, এই জায়গার ভেতরে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগে। কিছুক্ষণ আগে এখানে একটা অটো টমটম উল্টাইছে, 2 জন মানুষ খুব গুরুতর আহত হয়েছে। জানা যায় 2023 সালের জুনে সড়কটি উন্নয়নের জন্য কার্যাদেশ পেয়েছিল আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েক দফায় সময় বাড়ানোর পরেও কাজ শেষ করতে না পারায় চলতি বছর জানুয়ারিতে তাদের সাথে চুক্তি বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। অথচ এরই মধ্যে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিলের পত্র প্রাপ্তির পর আমরা আমাদের পরবর্তী যে উদ্যোগ বা পদক্ষেপ সেটা আমরা হাতে নিয়েছি। আর চুক্তি বাতিল পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের অফিস থেকে জিনিসটা করা হবে, ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং আমাদের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সেটা আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা পানছড়ি ও আশেপাশের এলাকার 60,000 মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির উন্নয়নের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া 6 বাংলাদেশি নারী দীর্ঘ 5 বছর সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ওই নারীদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফেরত আসা 6 নারীরা হলেন যশোরের বাঘারপাড়া থানার আঞ্জু খাতুন এবং রাশেদা বেগম, মাগুরার শালিখা থানার ইয়াসমিন খাতুন, সাতক্ষীরার আশাশুনি থানার রোজিনা পারভিন, যশোরের কেশবপুর থানার চাঁদরা গ্রামের তসলিমা খাতুন, যশোরের কোতোয়ালি থানার শারমিন আক্তার। ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে। এবারে পার্টেক্স খেলার খবর। বরুসিয়া ডর্টমুন্ডকে গুড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবকে 4-0 করে হারিয়েছে কাতালানরা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 3-1 গোলে জিতে শেষ 4-এর পথে 1 পা দিয়ে রাখল পিএসজি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। অপ্রতিরোধ্য বার্সেলোনা এবছর 23 ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এতে 2016 সালে লুইস এনরিকের অধীনে টানা 22 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। নিজেদের মাঠে ডর্টমুন্ডের জালে প্রথম গোলটি রাফিনিয়ার। এতে টুর্নামেন্টে 12 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে এই ব্রাজিলিয়ান। বিরতির পর খেলায় ফিরতে মরিয়া জার্মান শিবিরকে স্তব্ধ করে দলকে 2-0 এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। চলতি মৌসুমে এটি ছিল তার 40তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে বার্সার 4-0 গোলে জয় নিশ্চিত করেন ইয়ামাল। একই সাথে এক মৌসুমে সর্বোচ্চ 19 গোলের সহায়তায় মেসির রেকর্ডেও ভাগ বসান রাফিনিয়া।
আরেক ম্যাচে পিএসজির মাটিতে ৩৫ মিনিটে গোল করে স্বাগতিক দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। কিন্তু দেশিরি দুয়ে নুনো মেন্ডিস আর খিচা কাভারেজকেইয়ার অসাধারণ সব শট রুখতে পারেনি বিশ্বসেরা গোলরক্ষক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজো। তাতে পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগ খেলতে নামবে এমিরির শিষ্যরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ১৯ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে কঠোর অবস্থানে মাউসি। চীন বাদে বাংলাদেশ সহ বাকি সব দেশের উপর থেকে নতুন শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ ডক্টর ইউনূসের। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠালো ভারত। রফতানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। আগামী বছরের মধ্যে চট্টগ্রামে শেষ হবে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ। 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। এবং ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে অবৈধ মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিভিন্ন প্রজাতির 23টি বন্যপ্রাণী জব্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।